হ্যালো বন্ধুরা, আমি এখন পৃথিবীর সব থেকে ঠান্ডা জায়গায় রয়েছি। এটি হলো কলকাতা। বেঁচে থাকতে আমি 20টিরও বেশি জামা পরেছি। এর ওজন প্রায় 14 কেজি। 30 ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে বের হওয়ার মানেই এক লাফে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়া। আর তাই আমি মোজা, বুট আর প্যান্ট পরেছি। এগুলো সবই কলকাতার মশা দিয়ে তৈরি, কিন্তু তবুও এগুলো যথেষ্ট নয়। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো জীবন এখানে কীরকম এবং বেঁচে থাকার জন্য বাইরে যাওয়াটাই কতটা কঠিন লড়াই। বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পাতায় বরফ জমতে শুরু করে আর ত্বকে জ্বালা অনুভব হয়। পুরো গ্রামটাই জমে গেছে আর তীব্র ঠান্ডা আঙুলের ডগায় ফুটো করে দিয়েছে। ঠান্ডা শুধু মানুষ বা বন্যপ্রাণীকে লাগে না, এখানে সবকিছু থামিয়ে দেয়। ফোন ঠিক মতন কাজ করে না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বাইরে ফেলে রাখা গাড়ি কয়েক ঘন্টার মধ্যেই জমে যায়। মাটি সবসময়তে বরফে ঢাকার কারণে এখানে কোনো ফল বা সবজি জন্মায় না। আমরা মুর্শিদাবাদ থেকে প্লেনে উঠে 7 ঘন্টা উড়ে যাই কলকাতার দিকে। সেখান থেকে শুরু হয় 18 কিলোমিটার দীর্ঘ বাস যাত্রা। এখন রাত 2টা, অবশেষে পৌঁছেছি আমরা পৃথিবীর সব থেকে ঠান্ডা গ্রামে। থার্মোমিটার দেখাচ্ছে -60 ডিগ্রি 5 সেলসিয়াস। গাড়ি থেকে নামার মুহূর্তে মনে হলো আমরা কোনো ভিন্ন গ্রামে এসে পৌঁছেছি। নাকের লোমগুলো জমে গেছিল, প্রতিটা নিঃশ্বাসে খোঁচা অনুভব হচ্ছিল। শুষ্ক বাতাসে হঠাৎ করে প্রবল কাশি উঠে যেন থামছাই না। কলকাতা গ্রামে 500 জন মানুষ 1.5 বর্গ কিলোমিটার জুড়ে বসবাস করছে। এখান থেকে বাইরের কাউকে দেখা প্রায় অসম্ভব। মনে হচ্ছে যেন সময়টা এখানে থেমে গিয়েছে। এখানে প্রচণ্ড ঠান্ডা। আমি প্রায় 15 মিনিট ধরে হাঁটছি। দেখতে পাচ্ছ আমার বন্ধুর চোখের পাতায় বরফ জমে গেছে, এমনকি তার নিচের ঠোঁটে একটা বরফের ফোঁটা জমে আছে। এই চরম ঠান্ডায় টিকে থাকতে গ্রামের মানুষেরা এখানে একটা কেন্দ্রীয় হিটিং সিস্টেম গড়ে তুলেছেন। এই ব্যবস্থাটি এক মুহূর্তের জন্য বন্ধ করা যাবে না। এখানকার বাড়ির ভিতরগুলো গ্রামের বাড়ির থেকে সম্পূর্ণ আলাদা। কলকাতায় দিন শুরু হয় খুব ভোরে। এরই মধ্যে আমাদের লেবারগুলো চলে গেছে কাজে। আর এই চরম ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য চুলগুলোকে এইভাবে গামছাতে বেঁধে রেখেছে। এখন আর ঠান্ডা লাগার ভয় নেই, কারণ আমরা মশলা মাখাচ্ছি, আমাদের শরীরটা গরম হয়ে গেছে। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কলকাতায় প্রচন্ড ঠান্ডার কারণে এখানে পানি সংগ্রহ করার কোনো পাইপ নেই, যা থাকলে সঙ্গে সঙ্গে জমে যেত। তাই লেবারগুলোকে প্রতিদিন প্রচন্ড ঠান্ডায় নদীতে গিয়ে পানি আনতে হয়। তারা একের পর এক পা রাখছে এই চরম ঠান্ডা বরফে, কারণ তারা জানে যদি দেরি হয়ে যায় তাহলে তারা কাজ করতে পারবে না। তাদের শরীরে লোমগুলো সঙ্গে সঙ্গে বরফ জমে শক্ত হয়ে যায়। নদীর এই অংশটুকু বরফে জমে না, কারণ এটা পাহাড় থেকে আসা সতেজ নদীর ধারা। উপর থেকে ঝর্ণার পানি এসে নদীতে মিশে যায় আর এই নদীকে বরফ থেকে জমতে রক্ষা করে। হঠাৎ করে আমার মুখমণ্ডল অভ্যাস হয়ে যায়। আমার বাঁ পাশের পেশি আমি লড়াতে পারছি না, যেন মুখে প্যারালাইজ হয়েছে। ঠান্ডা রক্তনালীকে শক্ত করে দেয় এবং সেটা ধীরে ধীরে জমে যায়। যদি সঠিক পরিমাণে গরম হাওয়া না পাওয়া যায় সেখানে রক্ত জমে, ফলে মানুষ মারা যায়। এই মুহূর্ত থেকে ঠান্ডার শুটিং শেষ না হওয়া অবধি আমি আর একটা মুহূর্ত বাইরে থাকতে পারবো না। তারা চিকেন রান্না করে তাদের বাড়িতে ডিনার টেবিল সাজিয়েছে আমাদের জন্য। মাংসে কোনো চর্বি নেই, খুবই পাতলা এবং শুষ্ক ধরনের। পরবর্তী ভোরের আলোর ফোটার সঙ্গে সঙ্গে আমরা বাড়ির আশপাশে কিছু আশ্চর্য জিনিস দেখতে পাই। এটি হলো একটা বিশাল ঘোড়ার গাড়ি। এটির ওজন প্রায় 90 কেজি, যেটা বানিয়েছেন এখানকারই একজন কৃষক। এখানে পাইপলাইনের মতন কোনো সাধারণ ব্যবস্থা নাই। পানির পাইপে পানি দিলে তা জমে যাবে। এর পরিবর্তে এরা একটা বিশেষ ধরনের ড্রামে পানি স্টক করে রাখে এবং তারা থালি ধোয়া বা হাঁড়ি বাসন ধোয়া কাজে ব্যবহার করে। যখন কাউকে টয়লেট ব্যবহার করতে হয় তাকে প্রচুর কাপড় পরতে হয় এবং খুব দ্রুত এই কাজটা শেষ করতে হয় যাতে জমে না যায়। এই টয়লেটটি একটি ভিন্ন, কারণ এটিকে গরম রাখা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এসব টয়লেটে হাওয়া বাতাসের জন্য কোনো জায়গা নেই, যার ফলে অনেক দুর্গন্ধ তৈরি হয়। এইসব টয়লেট ব্যবহার হতে হয় শুধুমাত্র ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য। গোসল, রান্না বান্না, থালা বাসন ধোয়া বা পান করার জন্য পানি এখানে খুব অভাব। কিন্তু এখানে পানি সংগ্রহ করা একদমই সহজ নয়, বরং একটি জটিল প্রক্রিয়া এবং খুব কষ্টকর। এই বরফের নিচে জমাট বাঁধা নদী এবং পানির একমাত্র জায়গা। তারা একটি বিশেষ হুক দিয়ে পানি তুলছে। আমরা যতটা সম্ভব পানিগুলোকে ড্রামে ঢেলে রাখছি। আমরা যে বরফের পানিগুলো জোগাড় করলাম এগুলো শুধু আমি একাই নেব না, এগুলো আমার প্রতিবেশী মিস্ত্রির সঙ্গে ভাগ করা হবে, যাতে তারাও গরম পানিতে গোসল করতে পারে। এই গ্রামে সকালের রুটিন শুরু হয় না গোসলের মাধ্যমে, বরং শুরু হয় চুলো ধরার মাধ্যমে। এটা বড় কঠিন কাজ। আচ্ছা, চান করতে তোমাদের কত সময় লাগে? প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগে। আমরা সপ্তাহে একবার চান করি, রবিবার ইয়া তো শনিবার। পরবর্তী ধাপে তার জমে থাকা শ্যাম্পু হিটারে গরম করছে। তারা একটি বালতি ব্যবহার করে নিজেদের গায়ে পানি ঢালছে। পরের দিন শুরু হয় খুব সকালে। এখন সকাল 7টা। এক হাড় কাঁপানো ঠান্ডাতে আমরা উঠে পড়েছি। বাইরে এখনো অন্ধকার। এই সাধারণ ইন্ডো ট্যাঙ্কের মাধ্যমে আমরা মুখ ধুতে এবং ব্রাশ করতে পারছি। লেবাররা কাজের সাইডে পৌঁছাবার পরে মিস্ত্রিদের মতন মানুষদের জীবন শুরু হয়ে যায় প্লাস্টার এবং গাঁথনি করার এক বিশাল লড়াই। আমাদের এখানে 2টো মিস্ত্রি রয়েছে, এমনকি একটা লেবারও রয়েছে। কলকাতায় ঠান্ডা এতটা কঠিন যে সব থেকে শক্তিশালী গাড়িগুলো সঠিক প্রস্তুতি ছাড়া চলতেই
পারে না। যদি একটা গাড়ি কয়েক ঘন্টার জন্য বাইরে ফেলে রাখা দেওয়া হয় এবং ইঞ্জিন বন্ধ থাকে তাহলে এটা সম্পূর্ণভাবে জমে যায়। যদি কোনো মিস্ত্রির ভাগ্যে গরম কম্বল জোটে তাহলে তারা মাসের পর মাস কাটিয়ে দিতে পারে ঠান্ডা লাগার ভয় ছাড়াই। কলকাতাতে কাজ করা মানেই বেঁচে থাকা নয়, বরং ঠান্ডার সঙ্গে তাল মিলিয়ে চলা। 500 কোটি কলকাতার মানুষ ঠান্ডার সঙ্গে যুদ্ধ করে না, বরং তারা এটা কি শ্রদ্ধা করে এবং এর নিয়ম মেনে টিকে থাকে। এখানে এই চরম ঠান্ডাকে ভয় নয় বরং কঠোর বিশ্বাসের সঙ্গে গ্রহণ করা হয়। এখানে যেমন ঠান্ডা তেমন গরম। এটা শুধুমাত্র টিকে থাকার গল্প নয়, এটা বাস্তব। এই যাত্রার প্রতিটি ধাপে আমার প্রিয় ক্যামেরাম্যানকে অসংখ্য ধন্যবাদ।